আজকে তোমাদের আগের দিন ফেসিয়াল নার্ভ হয়ে গেছে। ফেসিয়াল নার্ভে ক্লাসে উপস্থিত ছিলে? হ্যাঁ, তুমি ছিলে তো? তুমি উপস্থিত ছিলে না? কি কেউ ছিল না এরকম কেউ আছে এখানে? ফেসিয়াল নার্ভ ক্লাস করনি এরকম কোনো কেউ আছে তোমাদের মধ্যে? হ্যাঁ, সবাই করেছো ফেসিয়াল নার্ভের ক্লাস? হ্যাঁ, করেছো? কত রোল তোমার কত রোল? ফেসিয়াল নার্ভে কি কি টেস্ট করতে হয়? কি কি টেস্ট করতে হয় ফেসিয়াল নার্ভের? বলো। হ্যাঁ, কি বলতে পারছো না? ফেসিয়াল নার্ভের কি কি পরীক্ষা করতে হয় বলতে পারছো না? তুমি যদি কি করতে হয় সেটাই যদি না জানো তাহলে তুমি কি পরীক্ষা দেবে? তোমাকে ইউনিভার্সিটি পরীক্ষা 5 নম্বর কেউ তো দেবে না তোমাকে। তোমাকে বলতে হবে তার কি কি পরীক্ষা করা হয়। বুঝতে পেরেছো? এটা বললে পরে তারপরে দু একটা টেস্ট করতে বলবে, তবে তুমি করবে। কাজেই বুঝতে পারছো কেন এটা জিজ্ঞাসা করলাম? এটা জিজ্ঞাসা করলে বোঝা গেল যে মানে যতটা প্রিপারেশন ভাবছি ততটা হয়নি তোমাদের। এটা হচ্ছে 24 পাতায় আছে তোমাদের জন্য যে বই রিকমেন্ড করা আছে, হ্যাঁ, বেসিক টেস্টটা, সেটা হচ্ছে সেখানে 24 পাতায় দেখো 8 তোমার ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, 8 অথবা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তাহলে এটা হচ্ছে একটা পিওরলি সেন্সরি নার্ভ, পিওরলি সেন্সরি নার্ভ। এই যে আমি যে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, সেই মানে শ্রবণ সংক্রান্ত ব্যাপার। আর হচ্ছে ব্যালেন্স, এই যে আমরা যে দাঁড়িয়ে আছি ব্যালেন্স আছে সবসময়, ঠিকমতো ব্যালেন্স না থাকলে মানুষ পড়ে যাবে। বুঝতে পারছো? সবখানে ব্যালেন্সের দরকার। সিঁড়ি দিয়ে উঠছি, সাইকেল চড়ছে লোকে, সবসময় ব্যালেন্সের ব্যাপার আছে। সার্কাসে খেলা দেখায় না, একটা দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, ছাতি মাথায় দিয়ে মানুষ, হ্যাঁ, এমন করতে করতে ঠিক চলে যায়। এই ব্যালেন্স সবসময় মেনটেন হচ্ছে। ব্যালেন্স না থাকলে মানুষ আছাড় খায়, হ্যাঁ, সেরকম। তাহলে সেখানে জন্য সেটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। আর শ্রবণের জন্য হচ্ছে তোমার হচ্ছে ককলিয়া। ককলিয়া থেকে সেই শব্দের হয়, আমাদের অনুভূতি জাগে। এখন সেটার জন্য এই যে তোমার চার্ট দেওয়া আছে ককলিয়ার, এই যে ককলিয়ার রিসেপ্টরস, এগুলো তোমার দেওয়া আছে, চার্টটা দেখবে, এবং এর ছবিও আছে, দেওয়ালে ছবি আছে। বুঝতে পেরেছো? আর এই যে এখানে যে ছবিটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই যে টেস্টের জন্য যে ফাইবারগুলো রয়েছে, এই ছবিটা তুলে নিয়ে যাবে। এই যে এখানে যেখানে টেস্টের ছবিটা, এটা তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে দেখবে যে কিভাবে কোথা থেকে সাপ্লাই হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? এই ছবিগুলোর ব্যবহারে এই জন্য এটা আমি চাইছি করতে, হ্যাঁ। এবং এইগুলো কোথায় আমার একটা খাতার মধ্যে তোলা আছে যে কোন ওয়ালে কি কি ছবি আছে। এই পরবর্তীকালে যারা আসবে তারা মোর সিনসিয়ার দেন মি, এবং তারা ওইটা খুলে ওখান থেকেই বলবে যে ওখান থেকে ছবিটা তুলে নিয়ে আসো এবং এটা সম্বন্ধে উত্তর দাও। বুঝতে পেরেছো? এই ছবিগুলো তোমাদের উপরে অনেক কাজে লাগবে। এবং বলছে এই রুমটার কথা বলে দেওয়া হলো, এর ওয়েস্টার্ন ওয়ালে দেখবে ছবি আছে, সেই ছবিতে রয়েছে টেস্ট ফাইবারের পথ রয়েছে, সেই ছবিটা তুলে নিয়ে এসো, নিয়ে এসে আমাকে ব্যাখ্যা করে দেখো। প্র্যাকটিক্যালি এরকম হওয়া উচিত, হওয়া উচিত। কিন্তু আমাদের সময় কম আর আমার সিনসিয়ারিটি কম, এই জন্য তোমরা অব্যাহতি পেয়ে গেছো, কিন্তু পরবর্তীকালে নাও পেতে পারো। সেরকম আরো কড়া ব্যবস্থার মধ্যে তোমাদের পাস করতে হতে পারে, সেই জন্য তৈরি থাকা দরকার। এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা যে ককলিয়া, শামুকের খোলার মতন 2 and 3/4 টার্ম। এই যে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল, আর এটা হচ্ছে ককলিয়া। এটা এরকম ভাবে আছে। এটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল। ভেস্টিবুলের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে ইউট্রিকল আর একটা হচ্ছে স্যাকিউল। বুঝতে পেরেছো? স্যাকিউল। আর আরেকটা হচ্ছে যে তোমার এই যে সেমি সার্কুলার ক্যানেল, সেমি সার্কুলার মানে অর্ধবৃত্তাকার ক্যানেল। এবং দেখতে পাচ্ছ এখানে একটা বনি ক্যানেল আছে, বনের ভিতরে সেটাকে রেপ্লিকেট করে, মানে সেটাকে অনুসরণ করে একটা মেমব্রেনাস ক্যানেল রয়েছে, হ্যাঁ, এটাকে ডাক্ট বলা হয়। এবং এই যে মেমব্রেনাস, এই যে নীল রঙের দেখানো হয়েছে না, এটা নীল রং। নীল রঙের বাইরে প্রত্যেকটার মধ্যে রয়েছে, এখানে হচ্ছে পেরিলিম্ফ রয়েছে, আর নীল রঙের যে টিউবগুলো রয়েছে এই সমস্তগুলো এখানে, এর ভিতরে রয়েছে এন্ডোলিম্ফ। আর এখানে দেখা যাচ্ছে স্ফীতি হয়ে রয়েছে না, স্ফীতি, মানে যে অ্যাম্পুলা, অ্যাম্পুলা, এর মধ্যে ক্রিস্টা অ্যাম্পুলারিস বলে একটা স্ট্রাকচার আছে, একটা গঠন আছে, যেখানে হেয়ার সেল, মানে বুঝতে পারছো তো, হ্যাঁ, হেয়ার সেল রয়েছে। সেই হেয়ার সেলের সাহায্যে এইগুলো অনুভূতি হচ্ছে, ব্যালেন্সের ব্যাপার। এবং সার্কুলার এই যে ক্যানেলগুলো যেগুলো রয়েছে সেগুলো 3টা এরকম ডিফারেন্ট প্লেনে রয়েছে,
ডিফারেন্ট প্লেনে রয়েছে, 3 ডাইমেনশনাল এবং রোটেশনাল। এই যে যারা সাঁতার জানো, অনেকে পুকুরের সামনে বা সুইমিং পুলে গিয়ে লাফ দাও, নানা রকম যারা বুঝতে পেরেছো, লাফ দিয়ে পড়ে, এবং তারপরে আবার আবার কেউ ভল্ট খায় এরকম, এবং সেখানে তুমি কিভাবে ভল্ট খাচ্ছ তুমি সেটা বুঝতে পারবে। মানে এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিলারেশন, রোটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য, এবং 3 ভাবে এরকম রয়েছে। ভিন্ন ভিন্ন প্লেনে, 3 ডাইমেনশনাল প্লেনে 3 রকম রয়েছে। মনে করি একটা এইভাবে রয়েছে, একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র, এটা সেম ডিরেকশনে রয়েছে, সেম প্লেনে রয়েছে, আর একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, আর দুটো এই দুটো হচ্ছে হরাইজন্টাল বা ল্যাটারাল, এটা একটা হরাইজন্টাল প্লেনে রয়েছে। এবং এই যে স্ফীতিগুলো রয়েছে সেখানে এর মধ্যে ওই অ্যাম্পুলা বলে, এর ভিতরে ক্রিস্টা অ্যাম্পুলারিস বলে, এবং এর ভিতরে যে এন্ডোলিম যেটা আছে সেটা কানেক্টেড হয়ে এখানে ইউট্রিকেল এবং স্যাকিউল। ইউট্রিকেলের ক্ষেত্রে সেটা হরাইজন্টালি রয়েছে, সেমি হরাইজন্টাল, আর ওটা হচ্ছে সেমি ভার্টিক্যাল হচ্ছে স্যাকিউলে রয়েছে, বুঝেছ তো? এটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন। লিনিয়ার অ্যাক্সিলারেশন কি? যেমন মনে করো তুমি লিফটে তুমি যে চাপ দিলে, হট করে শুরু করলো, প্রথমে জিরো ছিল, কোনো স্পিড ছিল না, তারপর যেই উপরে উঠলো সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন না হলে তুমি কি করে উঠবে? ওই যে অ্যাক্সিলারেশন যখন হচ্ছে ভার্টিক্যালি যখন যাবে, তাহলে সেখানে স্যাকিউলটা অ্যাক্টিভেটেড হবে, বুঝতে পেরেছো? সেটা ভার্টিক্যাল প্লেনে যখন যাবে। আর হরাইজন্টালি কি হয়? মনে করো তুমি মোটর সাইকেলে স্টার্ট দেওয়ার আগে বসে রয়েছে, প্রথমে তো 0 ভেলোসিটি ছিল, যেই তুমি স্টার্ট দিলে সঙ্গে সঙ্গে একটা ভেলোসিটি তৈরি হলো, অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম স্পিডে যখন যাচ্ছ তখন সেটা কাজ করছে না, অ্যাক্সিলারেশন যখন হচ্ছে, ত্বরণ হচ্ছে যখন, তখন তোমার এটা স্টিমুলেশন হচ্ছে। হরাইজন্টাল প্লেনে আছে, সেটা হচ্ছে ইউট্রিকেল থেকে আসছে, কিন্তু এটা আবার নেচার এরকমভাবে একটু কাজ করে রেখেছে, একটার অভাবে আরেকটা অনেকটা কাজ করতে পারে। এটা যে লিনিয়ার অ্যাক্সিলারেশন, মানে তোমাকে ধরো যদি আমি ধাক্কা দিয়ে দিই তাহলে পরে সেটা ইউট্রিকেল করবে, আর যদি তোমাকে এরকমভাবে তুলে ধরি তাহলে পরে সেক্ষেত্রে স্যাকিউল কাজ করবে, অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম স্পিড যখন হয়ে যাবে তখন সেটা কাজ করবে না, বুঝতে পারছো? কাজে এটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। আর এর ভিতরে যে এন্ডোলিম, তার সঙ্গে যোগাযোগ আছে, ওখানে যে শামুকের মতো আকৃতি, সেটা হচ্ছে তোমার ককলিয়া, 2/3/4 এইরকম রোটেশনে থাকে। একটা স্ট্রাকচার আছে মডিউলাস, তাকে এরকম ভাবে আবর্তন করে থাকে, বুঝতে পারছো? এবং সেটা হচ্ছে ককলিয়া, এবং তার ভিতরে থাকে এন্ডোলিম, ককলিয়ার ডাক্ট বলে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে যেমন এটা যে এর যে একটা ওয়ালের ক্রস সেকশন যদি নেওয়া যায় তাহলে পরে এই সব স্ট্রাকচার রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই তুমি আসো, তুমি তো ভালো দেখতে পাও, আমার চোখে ভালো ভালো দেখতে পাই না, আমি যেটা জায়গায় দেখবো তুমি সেই স্ট্রাকচার গুলো বলে দেবে এদের, এর জন্য এটা এনেছি। এটা আবার ওই যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা ক্লাসের পরে গিয়ে রেখে দিয়ে আসবে, বুঝতে পারছো? এই যে এখানে যেটা হাতের কি লেখা আছে, হ্যাঁ জোরে বলো, স্কেলা ভেস্টিবিউলি। আর এখানে কি আছে মাঝখানে, কি লেখা আছে? হ্যাঁ, এটা ইচ্ছা করে ক্লাস ডিস্টার্ব করার জন্য করছো না তো, তুমি করনি তো? হ্যাঁ, কোন লোক ক্ষেত্রে নাই, আমার ক্ষেত্রে সব ঢালাও ক্ষমা আছে, কাছে কিছু বদমাইশি করা উচিত। হ্যাঁ, তাহলে এর ভিতরে 80 মিলিভোল্ট লেখা আছে, +80 মিলিভোল্ট লেখা আছে। হ্যাঁ, এবার তোমার প্রশ্ন হচ্ছে যে সেলের মধ্যে, যে কোনো সেলের মধ্যে ট্রান্সমেমব্রেন পোটেনশিয়াল কত থাকে? একটা মাসেল সেলে ট্রান্সমেমব্রেন পোটেনশিয়াল কত থাকে? কি সাইনে থাকে? নেগেটিভ, মানে কত থাকে স্কেলেটাল মাসেলে? -70 মিলিভোল্ট নিউরনে থাকে, আর স্কেলেটাল মাসেলে কত থাকে? বুঝতে পারছো তো অবস্থায় কিরকম হচ্ছে তোমাদের? -90 মিলিভোল্ট থাকে। আর এটা মনে করো যদি এটা নিউরনের প্রায় রিসেপ্টরের অংশ, কাজে এটাতে যদি মনে করো -60 থাকে আর বাইরে আছে +80, তাহলে ডিফারেন্স কত থাকছে? 140 ডিফারেন্স থাকলে কি হবে? যে কোনো আয়নের মুভমেন্ট খুব দ্রুত হবে, শব্দ খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, এবং সেজন্য অল্প সময়ের জন্য মুভমেন্টের জন্য পটাশিয়াম এখানে ব্যবস্থা করা আছে। পটাশিয়ামটার যে হাইড্রেটেড ফর্মটা ছোট হয়, সোডিয়াম হাইড্রেটেড ফর্ম, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট বেশি, কিন্তু পটাশিয়ামের ওইটার হাইড্রেটেড ফর্মটা ছোট হয়, কিন্তু তাড়াতাড়ি সেটা চলে যেতে পারে। নেচার যে পৃথিবী যেমন নেচার যা তৈরি করেছে, সে খুব ভালো ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত বুঝতে পারে, সেই জন্য বুঝতে পেরে ওইভাবে ওখানে পটাশিয়ামের আধিক্য আছে,
এখানে ডিপোলারাইজেশনটা হচ্ছে পটাশিয়াম দিয়ে হচ্ছে, নতুবা অন্য সব জায়গায় দিয়ে সোডিয়াম দিয়ে হয়, এখানে পটাশিয়াম দিয়ে কেন হয়েছে, কারণ খুব দ্রুত করতে হবে জিনিসটা, এবং সেখানে এই জন্য গ্যাপটাও চাই, ডিফারেন্সটাও বেশি চাই, যার ফলে পটাশিয়ামটা সহজে চলে যেতে পারে, এই জন্য পটাশিয়াম রিচ এখানে। আর কিছু লেখা আছে এখানে, এখানে কি লেখা আছে, এখানে এখানে কি লেখা আছে, ভেস্টিবুলার, হ্যাঁ ভেস্টিবুলার মেমব্রেন কোনটা, হ্যাঁ এই যে এটা ব্যবধানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেস্টিবুলার মেমব্রেন অথবা রিসনার মেমব্রেন, সেটা দিয়ে ভাগ করা হয়েছে। বায়ু উপরে হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, নিচে আছে কি আছে, স্ক্যালা টিম্পানি, আর মাঝখানটা কি হবে তাহলে, এটা কিছু লেখা আছে, এই যে এটা কি লেখা আছে, হ্যাঁ ককলিয়ার ডাক্ট, স্ক্যালা মিডিয়া, বুঝতে পেরেছো, ককলিয়ার ডাক্ট বল, অ্যানাটমি টেস্টে বেশিরভাগ ককলিয়ার ডাক্টটা ওরা পছন্দ করে, স্ক্যালা মিডিয়াটা বলে কম বলে। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন সাবজেক্টের নানা রকম থাকে, এক একটা সাবজেক্টের এক একটা টার্মের প্রতি একটা থাকে, বুঝতে পেরেছো। অ্যানাটমিতে ককলিয়ার ডাক্টটা দেখবে, অ্যানাটমিস্টটা ককলিয়ার ডাক্ট বেশি বলে। তার কারণটা হচ্ছে যে এর সঙ্গে এর ভিতরে যোগ থাকে, এর ভিতরে মেমব্রেনাস ল্যাবিরিন্থে যেখানে যোগ আছে তার ভিতরে সেখানে যোগ থাকে, হ্যাঁ যোগ থাকে, সেটা অ্যানাটমি বইয়ে ডিটেল পাবে, আমি সব ভুলে গেছি ওগুলো, ওটা আমার বলা উচিত না, ডিটেল অ্যানাটমি। আর নিচে হচ্ছে স্ক্যালা টিম্পানি, এই দুটোর ক্ষেত্রেই এই যে, আর এখানে কি লেখা আছে, তারপরে কি লেখা আছে এখানে, এটা স্পাইরাল লিগামেন্ট, স্পাইরাল লিগামেন্ট আছে, এই যে লিগামেন্ট, বোনটা না স্পাইরাল লিগামেন্ট ভিতরে আছে, স্পাইরাল, ওটা তো স্পাইরাল আছে, এবং তার সঙ্গে সঙ্গে লিগামেন্ট যেটা থাকবে বোনের সঙ্গে সঙ্গে সেটাকে স্পাইরাল লিগামেন্ট বলবে, অথবা স্পাইরাল ল্যামিনা এরকম ভাবে বলা হয়, বনি ল্যামিনারকে স্পাইরাল ল্যামিনা বলে। হ্যাঁ তারপর কি লেখা আছে, হ্যাঁ এই যে এখানে মেমব্রেনটা দেওয়া আছে সেটা কি বলে, বেসিলার মেমব্রেন। বেসিলার মেমব্রেনের মধ্যে স্ট্রাকচারটা কি আছে সেটাকে কি বলছে, হ্যাঁ এই উপরে যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে অর্গান অফ কর্টি, লেখা আছে এখানে, এই যে লেখা আছে, লেখা নেই, এটা হচ্ছে বেসিলার মেমব্রেনের উপরে যে স্ট্রাকচারটা আছে, ও যেহেতু রোটেট করে গিয়েছে, স্ট্রাকচারটাও তার সঙ্গে সঙ্গে রোটেট করেছে, ওটা হচ্ছে অর্গান অফ কর্টি, হ্যাঁ অর্গান অফ কর্টি। এবং সেখানে এই যে এখানে যে আউটার হেয়ার সেলস, ইনার হেয়ার সেলস, আর উপরে কি রয়েছে, টেক্টোরিয়াল মেমব্রেন, টেক্টোরিয়াল মেমব্রেন, এবং এখানে একটা রেটিকুলার ল্যামিনা আছে যেটাকে ভেদ করে আউটার হেয়ার সেলের যে হেয়ারগুলো তাকে টাচ করেছে, কিন্তু ইনার হেয়ার সেলে টাচ করেনি। ইনার হেয়ার সেল কি টাচ করেছে এখানে দেখিয়েছে, হ্যাঁ কোনটা ইনার হেয়ার সেল, কোনটা ইনার হেয়ার সেল আর কোনটা আউটার হেয়ার সেল, একটা রো হচ্ছে ইনার হেয়ার সেল আর তিনটা রো হচ্ছে আউটার হেয়ার সেল। ইনার হেয়ার সেলটা হচ্ছে মূলত শব্দের আমাদের অনুভূতির জন্য দায়ী, আউটার হেয়ার সেল সেটাকে মডিফাই করে, বুঝতে পেরেছো, সে তার কাজ করে হচ্ছে আউটার হেয়ার সেল। আউটার হেয়ার সেল সাউন্ডের সঙ্গে সঙ্গে তারাও রেসপন্ড করে, তারাও সংকুচিত হয়, প্রসারিত হয়, তার ফলে হয় কি টান টান হয়, টান টান হলে পরে সাউন্ডটা ভালো পায়। ইনার হেয়ার সেলের সঙ্গে টেক্টোরিয়াল মেমব্রেনের সরাসরি যোগ নেই, ওর ভিতরে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের মুভমেন্টের সঙ্গে সেটার সঙ্গে যোগ আছে, তার ফলে সেটা আমরা শুনতে পাই। হ্যাঁ এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে এনলার্জ করা আছে, এইটাকে কি বলে, এটাকে কি বলেছে, এটা ইনার হেয়ার সেল, এগুলো হচ্ছে আউটার হেয়ার সেলস। হ্যাঁ এই জায়গাটা কি বলেছে, এই দুটোকে কি বলেছে, হ্যাঁ রডস অফ কর্টি, আর এটা হচ্ছে টানেল অফ কর্টি, বুঝতে পেরেছো। ককলিয়ার যে ডাক্ট আছে, ককলিয়ার ডাক্টে থাকছে এন্ডোলিম, এটা হচ্ছে পটাশিয়াম রিচ, আর এখানে এই যে এখানে লেখা আছে কি, এটা হ্যাঁ টানেল অফ কর্টি, এবং সেটা হচ্ছে পেরিলিম্ফের সঙ্গে কানেকশন আছে, হ্যাঁ এটা সোডিয়াম রিচ, বুঝতে পেরেছো। এই যে হেয়ার সেল, আর এই যে এইগুলো যে এই সেলের উপর যে বসে রয়েছে, এই সেলগুলোকে কি বলে, লিখেছে, লেখা আছে এখানে, হ্যাঁ এই সেলগুলো, এগুলো সাপোর্টিং সেল, এগুলোকে কি বলে, হ্যাঁ কি লেখা আছে এখানে, হ্যাঁ সাপোর্টিং সেলস। এই যে আর এখানে মেমব্রেনটাকে কি লেখা আছে, বেসিলার মেমব্রেন। বেসিলার মেমব্রেনটা এরকম ভাবে আছে যে সেটা প্রথমে ছোট হয়েছে, তারপর বাইরে গিয়ে প্রসারিত হয়েছে, বুঝতে পেরেছো, প্রথমে সরু থাকছে তারপর প্রসারিত হচ্ছে, সরু জায়গার ক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি বেশি, আর এখানে ফ্রিকোয়েন্সি কম, লো ফ্রিকোয়েন্সি সাউন্ডটা এপেক্স থেকেই হয়েছে, ওইটা এরকম ভাবে মোচড় দিয়ে আছে, কিন্তু যেটা 32 মিলিমিটার লেংথ, তার যে পেরিফেরাল পার্টটা
হ্যাঁ, এপিক্যাল পার্ট যেটা ককলিয়ার সেই জায়গাটা সেটা চওড়া আছে এবং সেখানে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড সেখান থেকে রিকগনাইজড হয়, আর পিছন থেকে হচ্ছে সেখানে বেশি সেখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড রিকগনাইজ হয়। কত ফ্রিকোয়েন্সি থেকে কত ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই। তুমি হায়ার সেকেন্ডারি পাস করেছিলে? হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, মার্কশিটের একটা জেরক্স কপি আমাকে দিও, আমি এটা তাহলে পাঠিয়ে দেবো যে এরা কোন ফ্রিকোয়েন্সির মধ্যে সাউন্ড আমরা শুনতে পাই বলতে পারছে না। হ্যাঁ, তাহলে এ কি করে পাস করলো, কোন স্কুলে পড়েছে, সেখানকার যারা ফিজিক্সের টিচার তাদেরকে সব একদিনের জন্য জেল, আর একে 5 দিনের জন্য জেল। হ্যাঁ, হওয়া উচিত, বুঝতে পেরেছো? এটা আমি বলবো না, বই থেকে পড়ে নেবে, বুঝতে পেরেছো? তুমি রাগ করবে না, তুমি দাঁড়িয়ে থাকো, আবার তুমি নার্ভাসে আবার পড়ে যেও না, এখানে চিকিৎসা কম হয়, আমি চিকিৎসা খুব কম জানি। এখানে একদিন পড়ে গেছিল হেমাটোলজিতে, যেটা আমার কাছে যখনই আসবে যেদিন আছি খুব সাবধানে থাকবে, কারণ লোকটা চিকিৎসা কম জানে, হ্যাঁ, ফিজিক্সের বিষয়ে জানে কিন্তু চিকিৎসা কম জানে, খুব সাবধান, হ্যাঁ, পড়ে যাও না আবার ঘেমে টেমে পড়ে গেলে বেসে বেগার অ্যাটাক বলে, বুঝতে পেরেছি? তাহলে তোমার এটা হলো এই যে এখান থেকে, আর এখানে কি লেখা আছে, যেমন দেখো তো এখান থেকে কি লেখা আছে, হ্যাঁ, স্পাইরাল গ্যাংলিয়ন, স্পাইরাল গ্যাংলিয়ন, হ্যাঁ, এবং সেখানে সেল বডিগুলো রয়েছে। এখন সেল বডিটা হচ্ছে, সেল বডি থেকে দুটো সাইডে গিয়েছে, বই দেখবে ছবি আছে, ওখানে হচ্ছে নিউক্লিয়াসটা রয়েছে, সেল বডি, নিউরনের সেল বডি তোমাদের নিশ্চয়ই মনে আছে, বাইপোলার সেল, নিউরনের সেল বডিটা রয়েছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট সাইড এপাশে চলে গেছে, মানে পেরিফেরাল সাইড, আর সেন্ট্রাল সাইডটা ব্রেনে চলে গেছে। পন্সের গিয়ে সেটা তোমার ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল ককলিয়ার নিউক্লিয়াসে শেষ হয়েছে। ওখানে ছবি দেওয়া আছে, ওই ছবিটা তোমরা আজকে যাওয়ার সময় দেখে যাবে, পারলে পরে ছবিটা তুলে নিয়ে যাবে। ককলিয়ার একটা এটা এখানে সেটা দিতে পারেনি, এটা আনলাম যাতে এটা তোমাদের দেখে সুবিধা হয়। জিনিসটা এখানে শেখাও হয়ে গেল। তারপরে এখন তাহলে টেস্ট করতে হলে পরে কি করতে হবে, ভেস্টিবুলার ফাংশনটা টেস্টটা বেশিরভাগ জিজ্ঞাসা করে না, একটু জিজ্ঞাসা করে, ককলিয়ার ফাংশনটা টেস্ট করতে হয়। হ্যাঁ, বস, যাই তোমাকে সবাই দেখতে পায়, তোমার উপর টেস্ট করা হবে। এই যে আমি প্রথম থেকে পড়ে যাচ্ছি, ইট হ্যাজ 2 ডিভিশনস, ভেস্টিবুলার, ককলিয়ার। ককলিয়ার ডিভিশন ইজ রেসপন্সিবল ফর হিয়ারিং, ভেস্টিবুলার ডিভিশন ইজ রেসপন্সিবল ফর মেইনটেনিং ইকুইলিব্রিয়াম। এই যে মহাত্মা যে বসেছে, তোমার রোল কত? 135। এই যে মহাত্মা বসেছে, যদি ব্যালেন্স না থাকতো তাহলে পড়ে যেত, হ্যাঁ, কিন্তু ব্যালেন্স আছে, ঠিক জায়গায় ঠিক মতো বসছে, এবং যার ফলে ব্যালেন্স আছে, এটা ভেস্টিবুলার ফাংশনের অংশ। এখন হিস্ট্রি, আমরা সেখানে মানে আমরা ককলিয়ার পার্টে প্রথম দেখছি, হিস্ট্রি হচ্ছে ইফ দেয়ার ইজ এনি ডেফনেস, যার কানে কাম শোনে সে বুঝতে পারে, তোমাকে এত জোরে ডাকছি তখন সে বুঝতে পারে যে আমার হিয়ারিং আমার ইম্পেয়ারমেন্ট আছে, নিজেই বুঝতে পারে, লোকের ব্যবহারই সে বুঝতে পারে। এই যে ইফ দেয়ার ইজ এনি ডেফনেস, ইফ দেয়ার ইজ এনি টিনিটাস, টিনিটাস মানে হচ্ছে কোনো শব্দ না থাকলেও ভিতর থেকে শব্দের উৎপত্তি হয়, গুনগুন গুনগুন শব্দ পাওয়া যায়, হ্যাঁ, হামিং সাউন্ড, বাজিং সাউন্ড, এগুলো পাওয়া যায়। এগুলো পাওয়া মানে গেলেও যে একটা মেজর প্যাথোলজি হবে এমন কোনো মানে নেই, আবার হতেও পারে মেনিয়ারিস ডিজিজ বা এটাতে এই জন্য একটা হামিং সাউন্ড পাবে, এবং তারপরে কিছুদিন সেটা গেলে পরে তার ডেফনেস ডেভেলপ করতে পারে, মানে ডিটোরিয়েশন হতে পারে, আবার নাও হতে পারে, নানা কারণে হয়। টিনিটাস, এটা হচ্ছে বাজিং সাউন্ড ইন দি ইয়ার। ইফ দেয়ার ইজ এনি ভার্টিগো, ভার্টিগো ব্র্যাকেটে লেখা আছে ডিজিনেস ইন দি হেড, দেখবে যে প্রত্যেকের নিশ্চয়ই ডিজিনেসের অভিজ্ঞতা আছে, হয়তো অনেক সময় খাওনি, প্রচুর পরিশ্রান্ত হয়ে হয়তো বসছো, যদি মাথাটা ঝিমঝিম করছে, এখন অনেক সময় 4-5টা ঘুরে মনে হয়, এবং এটা ভেস্টিবুলার অ্যাপারেটাসের মূলত রোগ থেকে এটা বেশিরভাগ হয়, অন্য কারণেও হতে পারে, বা ব্রেন স্টেমের অন্যান্য কারণেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ঘুরে মনে হবে হয় সারাউন্ডিংটা ঘুরছে, হয়তো সারাউন্ডিংটা ঠিক আছে, ইন্ডিভিজুয়াল নিজে ঘুরছে, এরকম যদি অস্বাভাবিক অনুভূতি হয় তাহলে নিশ্চয়ই সে স্টেডি থাকতে পারবে না, তার মনে হবে যেন একটা ঝিমঝিম কেমন লাগছে, ডিজিনেস, গিডিনেস এগুলো বলা হয়। ভার্টিগো মানে ঘূর্ণন, তারপরে যে শিরো ঘূর্ণন। ইফ দেয়ার ইজ এনি পেইন ইন দি ইয়ার অর ডিসচার্জ অফ দি ইয়ার, পেইন ইন দি ইয়ার হতে পারে, যেমন ওটাইটিস এক্সটার্নাল যদি হয় তারপরে কানে ব্যথা হতে পারে, বা ওটাইটিস মিডিয়াও যদি হয় তাহলেও তোমার ব্যথা হতে পারে, মাস্টার ধরলে পরে কানের পিছনে ব্যথা হতে পারে, আর এবং সেখান থেকে ডিসচার্জ হতে পারে, মেমব্রেনে পারফোরেশন হতে পারে, এবং সেটাতে হিয়ারিং লসও হয়। এগুলো হচ্ছে তোমার হিস্ট্রি। তারপরে হচ্ছে ককলিয়ার ডিভিশন। ককলিয়ার ডিভিশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ওয়াচ টেস্ট। ওয়াচ টেস্টে কি রয়েছে, the subject may complain of deafness and this is tested by watch test. In this a ticking watch is brought
slowly from outside the hearing range towards the ear being examined, while the other ear is kept closed by the finger and the patient's eyes remains closed. The subject indicate as soon as he hears the ticking sound of the watch. The distance at which the watch is just audible is noted, and the compared with the required by the healthy ear. Obviously, in a deaf ear, the distance will be reduced. Deafness is of two types: nerve deafness, sensory neural deafness. এই যে এখান থেকে যে নার্ভ বেরিয়েছে এবং এই সমস্ত সেন্সরি অর্গানে যদি ডিজিজ হয় তাহলে সেন্সরি নিউরাল ডেফনেস। এটা হচ্ছে ডেফনেস অর পারসেপটিভ ডেফনেস। আর কন্ডাক্টিভ ডেফনেস যেটা আউটার ইয়ার দিয়ে সেটা যেটা যাচ্ছে সেখানে যদি কোনো কিছু ব্লক থাকে, মিডল ইয়ারে যদি ব্লক থাকে তারপরে সেটা হচ্ছে কন্ডাক্টিভ ডেফনেস। সেখানে এই অ্যাপারেটাসগুলো নর্মাল আছে ধরে নেওয়া হয়। টু টেস্ট কল রিনিস টেস্ট অ্যান্ড ওয়েবার্স টেস্ট আর ডান টু ডায়াগনোজ দি টাইপ অফ ডেফনেস। এখন এটা এখন তো টিকিং পাওয়া যায় না, ঘড়ি পাওয়া যায় না। আগে মেকানিক্যালি ছিল না, ঘড়িতে দম দিয়ে রাখতে হতো, ঘড়িতে দম দিয়ে রাখতে হতো, দিলে পরে একদিন দুই দিন চলতো, টিক 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 করে শব্দ হতো সেগুলো। তারপর সেগুলো চলে গেছে, হ্যাঁ, এবং তারপরে এই ডিজিটাল ঘড়ি এসছে, এতে কোনো শব্দ নেই, হ্যাঁ, শব্দ নেই, সেই জন্য এইভাবে টেস্ট করা যাবে না। নামটা ওয়াচ টেস্ট রয়ে গেছে, কিন্তু এটা তোমার এইভাবে রাবিং করে সাউন্ডটা শোনা যাবে। প্রথমে যেমন আমি একটা কান বন্ধ করে আমি দেখে নিলাম কতটা দূরে আমি শুনতে পাচ্ছি। আবার থেকে আমার ডিস্টেন্সটা কম হবে, তোমাদের ডিস্টেন্সটা বেশি হবে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে হিয়ারিং কিছু কমে যায়। এটা বলে প্রেস বাই কিউসিস, প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া জানো তো? প্রেস বায়োপিয়া যেমন চোখের ক্ষেত্রে আছে, এখানে প্রেস বাই কিউসিস, এবং এটাই কমন। লোক বহুদিন বাঁচছে, হ্যাঁ, এবং যার ফলে শ্রবণ শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। সাবস্টেন্সিয়াল পপুলেশনের মানে লোকে এই জন্য তাদেরকে ই করে না রকম, একটা বললো একটা অন্য উত্তর দিল, হ্যাঁ, সেই জন্য তাদেরকে নিয়ে সবাই লাফিং স্টকে পরিণত হয় এবং তাদের সবাই ব্যঙ্গ বিদ্রুপ করে, বয়স হয়ে গেলে, বুঝতে পেরেছো, ব্যঙ্গ বিদ্রুপ করে। তা এখন সেই জন্য প্রেস বায়োসিস, আর প্রথমে এই জন্য টেস্টটা করে নিতে হবে, কারণ এই যে বলেছে এই যে বলেছে সেই যে ঠিক বলেছে এমন কোনো কথা নেই। তোমার দেখতে হবে একটা কানে না দুটো কানে অসুবিধা আছে না সুবিধা আছে, অন্য কোনো কারণে বলছে, এরকম হতে পারে। সে যেখানে বাস করে চারপাশে একটা কারখানা আছে, শব্দ করছে, তারপরে তুমি ডেকেতে সারা পাচ্ছ, সে বলছে আমি কানে কম শুনছি, তারপরে দেখা গেলো অন্য জায়গায় টেস্ট করে না নর্মালি হচ্ছে, তার মানে সে একটা নয়েজি অ্যাটমসফিয়ারের মধ্যে বাস করে বলে তার কানে কম শুনছে। তোমাকে দেখে পরীক্ষা করতে হবে, এটা বলে অ্যাকুইটি অফ হিয়ারিং, অ্যাকুইটি অফ হিয়ারিং। এখন টেস্ট করতে হলে কি করে করতে হবে, যে এখানে এখানে যেটা বই পড়েছে তো, এখন এখানে তুমি একটু এগিয়ে আসো, তার পিছনে আমি একটু জায়গা বেশি পাই। প্রথমে মহাত্মাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি করতে যাচ্ছি এবং তারপরে সে কি করবে, হ্যাঁ, এই জন্য কি সে যদি কিছুই বুঝতে না পারে তাহলে তুমি কান নিজেই বন্ধ করে নেবে, আর এ বুদ্ধিমান লোক, হ্যাঁ, বুঝতে পেরেছো, সেই জন্য একে বলতে হবে এই যে কানের যে লতিটা আছে এটাকে বলে ট্র্যাগাস। একটা হচ্ছে ট্র্যাগাস, একটা অ্যান্টি ট্র্যাগাস। এই সামনেটা ট্র্যাগাস, পিছনটা হচ্ছে অ্যান্টি ট্র্যাগাস। যাই হোক, তুমি এটাকে চাপ দিয়ে একদম কানটা বন্ধ করে দেবে, হ্যাঁ, চোখ বন্ধ করবে, আর এই যে আমি যে এরকম ঘষছি প্রথমে আমি সাউন্ডটা শুনে নাও, হ্যাঁ, তা আমি পিছন থেকে সাউন্ডটা নিয়ে আসবো অন্য কানে, হ্যাঁ, আর তুমি সেই হাতের আঙুল তুলে দেখাবে যে কখন তুমি শুনতে পাচ্ছ, মুখে বলতে পারো কিন্তু আঙুল তুলে দেখাবে আমি শুনতে পাচ্ছি, সেইভাবে করতে হবে। আমি পিছনে চলে যাচ্ছি, তুমি আগে ডান কানটা বন্ধ করো, একদম এমন ভাবে বন্ধ করবে যেন কোনো কিছু শ্রুতিগোচর না হয় একবারে। এবার চোখ বন্ধ করো, হ্যাঁ, শুনতে পেয়েছো, হ্যাঁ, এবার বাঁকানটা বন্ধ করো, ঠিক আছে শোনে, হ্যাঁ, তার মানে বুঝতে এতটা ডিস্টেন্স থেকে বুঝতে পারছি, অথচ আমি কাছে আনলেও আমার অনেক কাছে আনতে হচ্ছে, তার মানে আমার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে, হ্যাঁ, প্রেস বাই কিউসিস হয়েছে, বুঝতে পেরেছি, হ্যাঁ, বয়স বেশি হলে সেটা হয়, যেমন চোখের ক্ষেত্রে হয়েছে, আমার এখন বই পড়তে গেলে ই লাগে, অন্য কিছু কাজ হলে অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় বই পড়তে চশমা লাগে, তাহলে এটা হলো। এবং তুমি হুইসপারিং করেও করতে পারো, হুইসপারিং, তাহলে আমি দূর থেকে
কিছু একটা হুইসপারিং করতে করতে আসবো। যেমন মনে করো আমি তোমাকে যে বলছি, যেমন হচ্ছে, যেমন আজকে হচ্ছে 16 তারিখ, আমি তো 16 তারিখ এই শব্দ করতে করতে আসবো দূর থেকে। তুমি যখন ওই একইভাবে একটা কান বন্ধ করবে, আমি দূর থেকে যখন আসবো তখন তুমি আঙুল তুলে দেবে যে, এবং পারলে পরে শব্দটা বলবে যে এই শব্দটা, না হলে বলবে শব্দ পাচ্ছি। ডান কানটা বন্ধ করা সম্পূর্ণ, হ্যাঁ চোখ বন্ধ করো, আমি দূর থেকে আসছি, হুইসপারিং করেও তোমার হতে পারে। শুনতে পাচ্ছ? মানে এতটা দূর থেকেও শুনতে পাচ্ছি, তার মানে ওর কোনো রকম হিয়ারিং এর কোনো ইম্পেয়ারমেন্ট নেই। যদি ইম্পেয়ারমেন্ট থাকতো তাহলে কি হতো, এবার তুমি ডান কানটা, এবার তুমি বাঁকাটা বন্ধ বন্ধ করেই রাখবে, বুঝতে পারছো? তুমি ডান কানটা বন্ধ করো, হ্যাঁ এখানে এটা বন্ধ করলো আর এখানে রোগ তৈরি হলো, এই ডান দিকটা বন্ধ করলো আর এই পাশে রোগ তৈরি করা হলো, কন্ডাকটিভ ডেফনেস তৈরি করা হলো। এবার দেখবে যে কোনো পদ্ধতিতে আমি আসি না কেন, দেখবে যে এখানে অনেক কাছাকাছি না আসলে শুনতে পাবে। তার প্রথম পরীক্ষাটা হলো, মুখে বলবে যে আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ, পাচ্ছ না, কেন পাচ্ছ, তাহলে ঠসা হয়ে গেছে। হ্যাঁ কেন রয়েছে, কেন রয়েছে, এটা দিয়ে বন্ধ করে রেখেছে, তাহলে তুমি টেস্টটা পেলে। হ্যাঁ কানে তুলো দিয়ে পরীক্ষা করলে আরো ভালো হতো, যে কন্ডাকটিভ ডেফনেস তৈরি করবে, বুঝতে পেরেছো? আর এখন তো এবার তারপরে হয়েছে, এবার তুমি বুঝতে পারছো যে তোমার কানে সে, এটা হচ্ছে পরীক্ষা করা হলো। হ্যাঁ এই কানটা বন্ধ করলাম, অন্য কানটা রোগ তৈরি করলো, রোগ তৈরি করে দেখিয়ে দেওয়া হলো যে সে শুনতে পাচ্ছে না, হুইসপারিং শুনতে পাবে। অ্যাকুইটি অফ হিয়ারিং, অ্যাকুইটি অফ ভিশন কি করে টেস্ট করে বলো? অ্যাকুইটি অফ ভিশন, হ্যাঁ কি দিয়ে, কি দিয়ে, হ্যাঁ জিজ্ঞাসা চার্ট, আর কি ওই যে চার্ট আছে, সেই চার্টের কি নাম, চার্ট, বুঝতে পারছি? তার মানে ও পাস করে গেছে, বুঝতে এই বলতে পারলেই খুশি, বুঝতে পারছো? যদি পরীক্ষক যখন আসবে এই বলতে পারলেই তোমাকে পাস করিয়ে দেবে। হ্যাঁ কারণ জানি যে সহজ জিনিস। ওই চারটা কত মিটার দূরে রাখা হয়? 6 মিটার দূরে রাখা হয়। কেন 6 মিটার দূরে রাখে? তার মানে বুঝতে পারছি, তার মানে 70% পেলো না, 65% পেলো। হ্যাঁ এইভাবে তোমার গ্রেড অনুযায়ী ওরা বুঝে না যে বইটা কতটা খুঁটিয়ে পড়েছে, সেরকম সহজ জিনিস তো এই জন্য। এখন এবার তোমার টেস্ট করতে হবে। হ্যাঁ টেস্ট করতে হলে কি করতে হবে, যে প্রথমে দেখতে হবে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, অবস্ট্রাকশন আছে কিনা। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের টেস্ট করার সময় আমরা কি করেছি, ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের সময় আমরা নাকের মধ্যে দেখে নিয়েছি, কি দেখেছি নাকের মধ্যে, কি দেখা হয় নাকে, টর্চ দিয়ে কোনো, এই যে এই মহাত্মার আমি মনে করো যে এইভাবে দেখছি, এই দেখলে আমি এই যে দেখছি, আমি কি দেখতে পাচ্ছি, কি দেখার জন্য আমি এটা করছি, হ্যাঁ কি অবস্ট্রাকশন রয়েছে কিনা, হ্যাঁ কোনো অবস্ট্রাকশন আছে কিনা, একটা লাম্প থাকতে পারে, কোনো ডিসচার্জ থাকতে পারে, সেপ্টামটা ডিভাইডেড থাকতে পারে। হ্যাঁ যেমন এর ক্ষেত্রে এর একটু সর্দি হয়েছে, কাজেই বুঝতে পারছো তো, এখন নাক থেকে ঘানটা একটু কম পাচ্ছি, ঘানটা একটু কম পাচ্ছ না এখন, হ্যাঁ একটু কম পাচ্ছ, হ্যাঁ কাজেই কয়েকদিন পরে টেস্ট করে, তুমি আজকে টেস্ট করে দেখলে ঘান হতে পারছে না ভালো, পরের দিন দেখবে এটাও চলে গেছে, ভালো ঘান পাচ্ছে। এই কমন কোল্ডের টেস্ট হলো, সেটা কানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, ইয়ারবাগস বা যাই হোক, তাহলে পরে সেখানে তো এমনিতেই কম শুনবে, এই জন্য কানে পরীক্ষা করে নিতে হবে। হ্যাঁ কানে পরীক্ষা করে নিতে হলে পরে যে তাহলে তোমার এটা একটু কানটা এরকম ভাবে উপরের দিকে একটু পেছন দিকে করলে পরেই তুমি এই কানের এই এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটারটা তুমি দেখতে পাবে, এরকম ভাবে একটু উপরের দিকে পিছনের দিকে টেনে তুমি এটা দেখে নেবে, এরকম ভাবে একটু টেনে তুমি একটু দেখে নেবে, এই দুই কানেই তুমি দেখে নেবে, দেখে নিয়ে কিছু দেখতে পাও না পাও, তোমার এটা কনসেপশনটার জন্য, এটা তোমার যন্ত্র দিয়েও দেখা যায়। এইভাবে করলে পরে তুমি দেখতে পাবে এর ভিতরে টিম্পানিক মেমব্রেনের একটা অংশ দেখতেও পারো, কোনো অবস্ট্রাকশন থাকলে দেখতে পারো, কোনো অবস্ট্রাকশন সেরকম কিছু নেই, এটা তোমার টেস্ট করে দেখে নিতে হবে। তারপরে তোমার যদি হিয়ারিং নর্মাল থাকে তাহলে রিনিউ এবার টেস্টের কোনো দরকার নেই,
রিনিউয়েবল টেস্টের দরকার আছে কিছু, এর মধ্যে সুস্থ লোকের কোনো দরকার নেই। হ্যাঁ, কাজে কিন্তু তাহলে তোমার মেথডটা জানতে হবে রিনিউয়েবলের টেস্ট। এই তুমি রিনি টেস্টটা এখান থেকে পড়ো তো, রিনি টেস্ট এই জায়গাটা পড়ো, একটু জোরে পড়ো যাতে সবাই শুনতে পায়। হ্যাঁ, এনাফ টাইম আছে, হয়ে যাবে। হ্যাঁ, শুনে নাও কি বলছি। হ্যাঁ, 512। হ্যাঁ হ্যাঁ, ফুড 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 প্রসেসটা রাখতে বলেছে তো। হ্যাঁ, বেস্টটা রাখতে বলেছে। কি পারপেন্ডিকুলার টু ইয়ার রাখতে বলেছে, পড়ো এটা সেন্টেন্সটা পড়ো। হ্যাঁ, দি বেস। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখন এটাকে ভাবেট করতে হবে, এবং এটাকে সুরশলাকে বলে, বাংলায় বলে সুরশলাকা। সুরশলাকা, সুরেলা শব্দ এখান থেকে বেরোয়, এবং এর সুবিধা হচ্ছে যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি শুধু এখানে বেরোয়। এখানে লেখা আছে 256 বা 512 ফ্রিকোয়েন্সি দিয়ে হবে, বুঝতে পারছো? আর এটাকে তোমার এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে বেস, আর দুটো হচ্ছে আর্মো। আর্মো বলতে পারো, প্রংও বলতে পারো। যখন এটা মুভমেন্ট হবে তখন এটা এইভাবে ঘুরবে, আর এটা এইভাবে মুভমেন্ট করবে, বুঝতে পারছো? এবং ধ্বনি বেরোবে, এবং সেই ধ্বনিটা সুরেলা হয়, সুরেলা মিউজিক্যাল সাউন্ড, মিউজিক্যাল সাউন্ড। এবং এটা যদি দূরে থাকে তাহলে তুমি শব্দ শুনতে পাবে না। শব্দ পাচ্ছ? কোনো শব্দ পাচ্ছ না? পাচ্ছ তো? হ্যাঁ, এখানে পাচ্ছ সাউন্ড, দূরে নিয়ে গেলে সাউন্ডটা পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? ফ্রিকোয়েন্সিটা কি বলে আবার বলো। ফ্রিকোয়েন্সি পৌঁছায় না, কি পৌঁছায়? ফ্রিকোয়েন্সি পৌঁছায় না, কি পৌঁছায়? হ্যাঁ, কি পৌঁছায়? হ্যাঁ, সাউন্ড বলতে কি বোঝায়? ইয়ারটা ভাইব্রেট। তাহলে পৌঁছায় যেটা, সেটা কি বলে? সেটাকে এই মাঝে মাঝে খবরে দেয় না যে নদীতে বান আসলে লোক যখন সাঁতার কাটতে কাটতে তলিয়ে গেছে, কার সাহায্যে তলিয়ে যায়? হ্যাঁ, জলের সাহায্যে না। জলের কি দোষ আছে? জলের যে ঢেউ আছে তার জন্য তলিয়ে যায়। ঢেউ, সেরকম ঢেউ আসছে। এই যে আমি যে রবারের হাতুড়িকে এই যে বাড়ি দিলাম, তাহলে পরে এখানে সাউন্ড হলো, তাহলে এখান থেকে কি যাচ্ছে? এখান থেকে তোমার কি যাচ্ছে? ভাইব্রেশন। সেই ভাইব্রেশনটাকে কি বলে? শব্দ তরঙ্গটা কিরকম? তুমি কি বাংলা মিডিয়াম না বিদেশি মিডিয়াম? হ্যাঁ, আরে বাবা, বিদেশি মিডিয়া। তাহলে চিন্তা করে দেখো। না, আমাকে একজন বলেছিল যে এরকম, আমি যখন পরীক্ষা নিতে গেছি, বলেছে স্যার বাংলা ভালো তো আমি বুঝতে পারি না। আমি বললাম তুমি বাড়ি কোথায় তোমার? বলে যে আমি দুর্গাপুরে থাকি। দুর্গাপুর? তুমি আগে ইংল্যান্ডে থাকতে, এখানে সম্প্রতি দুর্গাপুরে আছে? না না, আমি বরাবরই দুর্গাপুরে থাকি। বলে তুমি এখানে বাংলা বুঝতে পারছো না দুর্গাপুরে থেকে? যাক, দেশটা তো এগিয়ে চলেছে, পিছিয়ে পড়বে না। বুঝতে পারছি, আমি খুব সন্তুষ্ট হয়েছিল যে দুর্গাপুর বরাবর থাকি, বাংলা বুঝতে পারছে না, তাকে ইংরেজিতে না বললে ঠিক মানে। তেমন এটা যদি শিক্ষার প্রগতি না হয়, প্রগতি কাকে বলে? বুঝতে পেরেছো? তখন তুমি বলবে এখান থেকে শব্দ তরঙ্গ আসছে। হ্যাঁ, শব্দ তরঙ্গ, এবং এটা বাংলাতে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, লঙ্গিটিউডিনাল ভাইব্রেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে তির্যক তরঙ্গ, টান দেওয়া তারে ওই যে টুং টুং করে যে, সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। আর এই যে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গে ভালো হবে ডেফিনিশন কি হবে? একটা স্প্রিং আছে, একটা স্প্রিং নিলে, নরম স্প্রিং নিয়ে তলায় একটা ওজন আছে, সেটাকে টেনে ছেড়ে দিলে পরে দেখবে সেটা যেভাবে মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেই তরঙ্গের উপর যে এইগুলো ফর্মুলাগুলো আছে, সেই গাণিতিক ফর্মুলা এইভাবে তৈরি করা হয়েছে। কাজেই বুঝতে পারছো তো? কাজেই সেই হায়ার সেকেন্ডারি যে বইগুলো, সেগুলো মাঝে মাঝে খুলে এগুলো জায়গায় জায়গায় পড়া দরকার, ফার্স্ট ইয়ার অবধি।
ফার্স্ট ইয়ার পরে তো মানে হিরো হয়ে যাবে তখন তোমার। আমি তোমার দেখলে সবসময় ফুটপাত পাল্টাই, হ্যাঁ, যে সেখানে তখন তো জিজ্ঞাসা সব জানতে হয়ে যাবে। কাজেই তোমার এখন অব্দি তোমার একটুখানি পড়তে হবে, প্রয়োজনীয় ফিজিক্সের বইগুলো এনে একটু দেখে নেবে, এবং সেগুলো এখানে রয়েছে তোমাদের এখানে। হ্যাঁ, এই যে দূরে যখন রেখেছি তখন সেটা কম্পাঙ্কের ব্যাপার নয়, এটা হচ্ছে তীব্রতার ব্যাপার, ইন্টেন্সিটি। হ্যাঁ, বুঝতে পারছি তো, ইন্টেন্সিটি এখানে এখানে যত আস্তে আস্তে হয়ে যাক না কেন, সেখানে কম্পাঙ্ক ঠিকই থাকবে, ঠিকই থাকবে, কম্পাঙ্ক সমানই থাকবে, ফিক্সই থাকবে, তীব্রতার অভাব হবে, শক্তিটা কম আসবে, শক্তিটা নির্ভর করে যে তার উপর এনার্জিটার ইন্টেন্সিটি, এবং সেই ইন্টেন্সিটি ডিপেন্ড করে এটা কতটা বিস্তার হবে, অ্যাম্পলিটিউড হবে। হ্যাঁ, আর এটার দূরত্বের সঙ্গে হচ্ছে মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স, বুঝতে পেরেছো তো? এই জন্য আমি ক্লাসে যখন যাই সব জায়গায় বুদ্ধিমান ছাত্র অনেক দূরত্বে বসে। কেন বসে? তারা তো জানে কাছে থাকলে শব্দ শব্দ আসবে, আমাদের বিঘ্ন হবে, এই কথাকার লোকের এই কুচির শব্দ শুনে কি হবে, বুদ্ধিমান অনেক দূরে দাঁড়ায়, অনেক দূরে যায়, যাতে কোনো শব্দ না যায়, বুঝতে পেরেছো? এই জন্য সব 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 জায়গায় করছে বুদ্ধিমান ছেলেরা সবসময় ডিস্টেন্স বজায় রাখে। এগুলো সব ফিজিক্সের বই দেখবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স। হ্যাঁ, তারপর সেখানে বেল, ডেসিবেল, এগুলো সব পড়বে। হ্যাঁ, সবই সহজ জিনিস। এখন তাহলে তোমার এর উপর টেস্ট করে দেখাচ্ছি। টেস্ট করে কি দেখাবো? প্রথমে আমি বাজিয়ে বলবো শুনতে পাচ্ছি কিনা, পাবে, তারপরে পিছনে রাখবো, বলবে যে যখন বলবে যে শুনতে পাচ্ছি না, তখন আমি সামনে আনবো, শুনতে পাচ্ছি কিনা বলবে। নর্মাল ইয়ারে শুনতে পাওয়া উচিত, কারণ ইয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন, বুঝতে পেরেছো? এখন চোখ বন্ধ করার কোনো এখানে দরকার পড়ে না। আমি এটাকে বাজাবো, বাজিয়ে তোমাকে প্রথমে বলবো যে তুমি শুনতে পাচ্ছ কিনা, তারপর কানের পিছনে রাখবো, ভাইব্রেশনটা নয়, এই যে গুনগুন শব্দটা, সেটা যতক্ষণ যেই বন্ধ হবে সঙ্গে বলবে, মুখে বলবে অথবা আঙুল তুলবে, তারপর সেক্ষেত্রে আমি তোমার কানে নিয়ে আসবো কাছাকাছি, তুমি শুনতে পাও কিনা সেবার তুমি শুনবে। শব্দ পাচ্ছ কিছু? এবার পিছনে রাখলাম, শব্দ পাও না? বলো, বন্ধ হয়ে গেছে, পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছ। তার মানে যখন এর ভাইব্রেশন কমে গেছে, মানে অ্যামপ্লিটিউড কমে গেছে, তীব্রতা কমে গেছে, তখন এখানে দিয়ে শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন। হ্যাঁ, এটা নর্মালি হলো। আর সেন্সরি নিউরাল ডেফনেস যদি হয় এই কারণে, তাহলে সেক্ষেত্রেও এয়ার কন্ডাকশনটা বোন কন্ডাকশন থেকে বেশি হবে, কারণ এটা বেসিক্যালি টেলি রিসেপ্টর, এর মেকানিজমটা ইয়ার থেকে পাওয়ার জন্য, দূরের থেকে পাওয়ার জন্য। এর জন্য সেক্ষেত্রে আরো জোরে মেরে হয়তো পরীক্ষা করতে হবে, বা আরো লেস সাউন্ড যেখানে আছে সাউন্ড প্রুফ রুমে পরীক্ষা করতে হবে, কিন্তু এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন হবে। আর কন্ডাকটিভ ডেফনেসের বিপরীতটা হবে, কন্ডাকটিভ ডেফনেসের বিপরীতটা হবে, বুঝতে পেরেছো? যে সেক্ষেত্রে প্রথমেই বুঝতে পারবে, তুমি এই কানটা বন্ধ করো, ডান কানটা, ওই ডান কানটা চাপ দিয়ে বন্ধ করো, তাহলে তোমার আমি রোগ তৈরি করলাম, এখানে কন্ডাকটিভ ডেফনেস তৈরি হলো, ও দেখবে শুনতে পাবে না, প্রথমেই শুনতে পাবে না। শুনতে পাচ্ছ কিছু? পাচ্ছ না, এখানে শব্দ পাচ্ছ? পাচ্ছ তো? তার মানে বুঝতে পারছো, আর এখানে আমার আনতে হলো না, আগেই তো আমি জেনে গেলাম। তাহলে কন্ডাকটিভ ডেফনেসের শব্দ এখান থেকে বনে ভালো শোনা যাবে, শোনা যাবে, কারণ সেক্ষেত্রে এয়ার দিয়ে যাচ্ছে না, অন্য এয়ার দিয়ে কম যাচ্ছে, খুব কম যাচ্ছে, কাজে কিন্তু এখানে যখন বসানো রয়েছে তখন বনি কন্ডাকশন হচ্ছে। বনি কন্ডাকশন হওয়া মানে এই যে বোনস দিয়ে, এই যে এই সমস্ত হাড়ের মধ্য দিয়ে চলে যাচ্ছে, হাড়ের মধ্য দিয়ে সাউন্ডটা সরাসরি চলে যাচ্ছে, বাইপাস করে চলে যাচ্ছে। নর্মালি হচ্ছে কি, ইয়ারের তিনটা অংশ, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, একটা হচ্ছে মিডল ইয়ার, একটা হচ্ছে ইন্টারনাল ইয়ার, আর এই যে ককলিয়াটা হচ্ছে ইন্টারনাল ইয়ারের অংশ, ককলিয়া, ভেস্টিবুল, এগুলো হচ্ছে ইন্টারনাল ইয়ারের অংশ, বুঝতে পারছি? পেটাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এগুলোতে রয়েছে, তোমার এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে রিনিক টেস্ট, দোকানেই করতে হবে তোমাকে, দোকানে তুমি করবে। কিন্তু তোমার যদি একটা রুগী আসে, তুমি যদি দেখো যে একপাশে কন্ডাকটিভ ডেফনেস রয়েছে এবং সেখানে বোন কন্ডাকশন ইজ বেটার দেন এয়ার কন্ডাকশন, তোমার টেস্ট হয়ে গেল। নর্মালি তুমি করতেও পারো, নাও করতে পারো, চেক করার জন্য বা তার কতটা ওরিয়েন্টেশন আছে বোঝার জন্য তুমি করবে। পরীক্ষায় হয় তুমি একটা করার পরে স্যার তো বলতে পারে আরেকটা কানেও করো, এবার আরেকটা কানেও আমি করছি, ওই একই জিনিস। আমি এটা বন্ধ করো না, খোলাই থাক, খোলাই থাক। শুনতে পাচ্ছ? এবার যখন শুনতে পাবে না তখন বলবে পাচ্ছ, এখানে পাচ্ছ,
তোমার এটা ঠিকমতো হয়নি, যখন শুনতে পাবে না বলবে, পাচ্ছ? হ্যাঁ, তোমার সেক্ষেত্রে আর একটু জোরে মারতে হবে এই। হ্যাঁ, অনেকে আবার করে কি এই হাতের এখানে মেরে করে, এখানেও করে, অনেকে টিবিয়াতে মারে, অনেকে জুতোতে মারে, কিন্তু এটা রাবার রাবার যেহেতু তোমার রাবার ওখানে রয়েছে, কাজে সেখানে তোমার এখানে মারাটাই সুবিধা, তুমি যত খুশি জোরে মারতে পারবে, ড্যামেজও হবে না কিছুই না। এটা হচ্ছে হ্যান্ডেল, আর এই প্রং দুটোতে টাচ করা চলবে, ড্যাম্পেনিং হয়ে যাবে, ড্যাম্পেনিং হয়ে যাবে। তাহলে রিনিশ টেস্ট, তারপরে দেখো রিনিশ টেস্ট আর কিছু লিখেছে, তারপর রিনিশ টেস্টে হ্যাঁ ওটাইটিস মিডিয়া, হ্যাঁ মিডিয়া, হ্যাঁ এই যে যেটা আমি দেখালাম আর কি, তুমি এই কানে তৈরি করো, এই কানটা এই কানের ডেফনেস তৈরি করো, হ্যাঁ চাপ দিয়ে। এবার দেখবে যে আমি যখন যত জোরেই মারি না কেন কিছু শব্দ পাচ্ছ, পাচ্ছ না, এখানে রাখলে পাচ্ছ, এখানে রাখলে পাচ্ছ, তাও পাচ্ছ, তার মানে পিছনেই রাখবে, তার মানে কি, তার মানে এয়ার কন্ডাকশন থেকে ওখান থেকে এনে তুমি পাবে না। প্রথমেই যখন তীব্রতা বেশি ছিল তখনই সে বাইরে থেকে শুনতে পাচ্ছে না, অথচ বোনসের উপর একটু শুনতে পাচ্ছে, তার মানে তার প্রমাণ হলো যে বোন কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান এয়ার কন্ডাকশন। হ্যাঁ, তাতে হচ্ছে কি যে সে নিশ্চয়ই কন্ডাক্টিভ ডেফনেস রয়েছে, কন্ডাক্টিভ ডেফনেস রয়েছে। হ্যাঁ, তারপর বলো, কিন্তু এয়ার কন্ডাকশনটা বেটার দেন বোন কন্ডাকশন, সেটা লিখেছে তো, সেটা থাকবে, কিন্তু এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন। যতক্ষণ অবধি এই সেন্সরি অ্যাপারেটাস রয়েছে, এটা নেচার তৈরি করছে টেলি রিসেপ্টর হিসাবে, সেই জন্য যতক্ষণ অবধি থাকবে এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন হবে সেন্সরি নিউরাল ডেফনেস। কারণ সেখানটা কানে কম শুনবে, কিন্তু সেখানে তোমার বেটার ইয়ারটা দিয়ে শুনছে, আর এখানেও সেই ডেপ এয়ারের ক্ষেত্রে এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন হবে যতক্ষণ অবধি কিছুটা পার্ট থাকবে। যদি কমপ্লিট ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে পরে হবে না। তারপরে আর কিছু লেখা আছে, তারপরে এটা অন্য একটা সাইডে যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, তাহলে পরে সেখানে ও অপোজিট দিলে পরেও শুনতে পাবে, অপোজিট সাইড দিয়ে, অপোজিট সাইড দিয়ে সে শুনতে পাবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, পারসেপ্টিভ, তার মানে এটা হচ্ছে যে একটা টেস্ট দিয়ে মোটামুটি বোঝা যাবে, কিন্তু একটু ফ্যালাসি থাকতে পারে, এই জন্য ওইবার টেস্ট করলে আরো জিনিসটা ক্লিয়ার হবে সেই জিনিসটা। হ্যাঁ, ওইবার টেস্টে পড়ো। বুঝতে পারছো তো, এটা হচ্ছে যে মাছকে বাজিয়ে মিড লাইনে, ফোরহেডে অথবা ভার্টেক্সে রাখলে হবে, মিড লাইনে রাখতে হবে, কারণ আমরা বায়োলেটারালি সিমেট্রিক্যাল, আমাদের বোনসের গঠনও সেরকম আছে, কাজে মাঝখানে যদি রাখি তাহলে পরে দুপাশের ভাইব্রেশনের যে প্যাটার্নটা সে সমান হবে, তাহলে হয় সে ল্যাটারালাইজেশন হবে না, সে বুঝতে পারবে মাঝখান থেকে আসছে, অথবা সে কিছুই বুঝতে পারবে না, সে বুঝবে যে ভাইব্রেশন হচ্ছে, কিন্তু কোনো ল্যাটারালাইজেশন হবে না। কিন্তু একটা সাইড যদি কন্ডাক্টিভ ডেফনেস থাকে তাহলে পরে সেই সাইডে ল্যাটারালাইজড হবে, তখন তার মানে কি একটা কান যেহেতু ব্লক করলো তাহলে বাইরের সাউন্ডটা ডিস্টার্ব করছে না সেই কানে। হ্যাঁ, এটাকে বলে মাস্কিং এফেক্ট, MASKING, মাস্কিং এফেক্ট, মানে রিসেপ্টরগুলোকে সেটা অকুপাই করে দেখেছে অন্য সাইডে, তারপরে সেখানে কন্ডাক্টিভ ডেফনেস যদি থাকে ল্যাটারালাইজ টু দি ডিজিজড এয়ার, মানে যেখানে ডেফ এয়ারের দিকে সেটা যাবে, আর যদি নিউরাল ডেফনেস থাকে তাহলে হেলদি এয়ারের দিকে যাবে সেটা, কারণ সেখানে গন্ডগোলটা তো অন্য জায়গায় নার্ভেই রয়েছে, কাজে সেক্ষেত্রে বেটার ইয়ারের দিকেই এটা যাবে, ল্যাটারালাইজেশন হবে। যেমন এর উপরে করে দেখাচ্ছি আমি, হ্যাঁ, আমি ঠিক মাথার মাঝখানে রাখবো অথবা ফোরহেডে রাখবো, তুমি আমাকে বলবে যে এটা কোন দিকে, মানে এটা সাউন্ডটাকে মাঝখানে শুনছো না কানে কোনো এক পাশে বেশি শুনছো, এরকম বলবে। দুদিকে শুনতে পাচ্ছি। এবার একটা কান বন্ধ করো,
হ্যাঁ, চেপে বন্ধ করবে তাহলে সেখানে দেখবে যে কি ও নিজে কি বলে সেটা দিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, এটাতে বেশি শুনতে পাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছে। আবার ডান কানটা করো বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, এখানে বেশি শুনতে পাচ্ছি। বুঝতে পারছি। কোনো কোনো বইয়ে এই ঋণী করার সময় একটা কান বন্ধ করতে বলেছে, ওইটা করবে না, ওইটা ডিফেক্টিভ। হ্যাঁ, কারণ এই বইটাতে লেখা আছে কোনো কান বন্ধ করতে বলবে না, কারণ তাতে কনফিউশন হবে। একটা সাইডের সঙ্গে অন্য সাইডের বনি কন্ট্রাকশনের নানা রকমের ইয়ে আছে, এর জন্য কখনো করবে না। তোমার ওই যে এগুলো ভারতীয় বইগুলোতে কিছু কিছু করে ডিফেক্ট থেকে যায় এবং সেটা রেকটিফিকেশনও হয় না, মানে বছরের পর বছর সেটা এডিশন হচ্ছে, অথচ ওরা সেটা করবে না। মানে কোনো একটা জিনিস যদি ভুল হয়ে যায় তা সেটা আর মানতে চায় না। মানে কেউ ভুল ধরিয়ে দেওয়ার লোকও নেই, যদি বলে যে স্যার এটা তো অন্য বইয়ে নেই, কিন্তু সেটা তোমার চিন্তা করলে তুমি বুঝতে পারবে সেটা ডিফেক্টিভ আছে। একটা কানে তুমি যদি তুমি আঙুল দিয়ে একটা যদি কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করো, তাহলে অন্য কানের যেই এফেক্টগুলো এখানে এটার সাহায্যে নানা রকম কনফিউশনের সৃষ্টি হতে পারে। বুঝতে পারছো? কাজে এখানে দিলে পরে অটোমেটিকলি সাউন্ডটা অন্য কান দিয়ে বনি কন্ডাকশন হয়ে যাবে। কাজে দুটো কানই খোলা রাখতে হবে, তবেই রিনি টেস্ট হবে। কোনো কোনো বইয়ে যেমন এইসব বইয়ে একটা কান বন্ধ করতে বলেছে, সেটা করবে না। এই যে মনে করো এই যখন কানটা বন্ধ করলো, ডান কানটা যখন বন্ধ করেছে, তখন ডান সাইডে কী হচ্ছে, কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করেছে, এটা বুঝে নাও। কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করেছে, এর নার্ভ এবং এইসব অর্গানগুলো পারফেক্ট আছে। এখন ওই যে বললাম, এর জন্য মিড লাইন বরাবর রাখতে হবে, সেটা ফোরহেডেই হোক বা ভার্টিসে হোক, মিড লাইন বরাবর। যেহেতু আমরা বায়োলেটারালি সিমেট্রিক্যাল, আমাদের যে বোনের থিকনেস বা অন্য যে ফিজিক্যাল প্রপার্টি দুপাশে সমান আছে, তাই ঠিক মিড লাইনে যদি রাখি তাহলে পরে সেম ভাইব্রেশন, সেম প্যাটার্ন অফ ভাইব্রেশন দুটো কানে যাচ্ছে, কিন্তু একটা কানের ক্ষেত্রে বাইরের সাউন্ডটা ডিস্টার্ব করছে, যেমন লেফট সাইডে, আর এই সাইডে করছে না। তারপরে কোনটা কী হবে? তারপরে সেক্ষেত্রে এই সাউন্ড, এই যে টিউনিফর্কের সাউন্ডটাই সেখানে ভালো করতে পারবে, কারণ একই ভাইব্রেশন পৌঁছাচ্ছে, কিন্তু ওখানে বাইরের সাউন্ড দিয়ে সেখানে ডিস্টারবেন্স হচ্ছে, যেটাকে বলে মাস্কিং এফেক্টটা থাকছে না। কিন্তু এ পাশে মাস্কিং এফেক্টটা ও পাশে থাকছে, কিন্তু এ পাশে থাকছে না। তার ফলে সেই সাউন্ডটা ভালো শুনবে, ল্যাটারালাইজড হবে। নর্মালি যদি দুরকানে খোলা থাকে, এই বুঝতে পারবে সে মাঝখানেই হচ্ছে, বা কোনো ল্যাটারালাইজেশন পাবে না। এই হচ্ছে ব্যাপার। কারণ এখানে তুমি নার্ভ কন্ডাক্টেন্স তুমি দেখাতে পারবে না, কিন্তু কন্ডাক্টিভ ডেফনেস তুমি সেখানে দেখাতে পারবে। এই যে এখানে দেখো, এই বইটা অনেক ভালো বই, কিন্তু কোনো কোনো জায়গায় এগুলো আছে, সেইগুলো তোমরা করবে না। হ্যাঁ, আরটা কি বানান বলো। হ্যাঁ, নার্ভটা আছে, রয়েছে, সেটা বলছি আমি। ক্লিনিক্যাল এক্সামিনেশন হায়ার ফাংশনস ক্রেনিয়াল নার্ভস 244 নাকি। এই বইটা ভালো বই, কিন্তু এইগুলো রয়ে যাচ্ছে। এই যে রিনি টেস্টে, এই যে এখানে কানে আঙুল দিয়ে দেখানো হয়েছে, এই যে ছবিটা গ্রাহ্য করবে না। বুঝতে পারছো? এই কানে আঙুল দিয়ে দেবে না, দু কানই খোলা থাকবে, এই কানে আঙুল দেবে না, কারণ একদিকে কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করে গিয়ে পরীক্ষা করলে পরে সেটা কনফিউজিং হবে। এই বইটা সব কিছু ভালো আছে, দু একটা জায়গায় এরকম একটা থাকে, এটা অনেকের এরকম একটা থাকে। হ্যাঁ, কাজে সেগুলো করবে না, এবং সেসব জায়গায় হাচিসন ম্যাকলিওডের যে বই, সেগুলো ফলো করবে। আমার কথা বুঝতে পেরেছো তো? হাচিসন ম্যাকলিওড, ওদের যে বই লাইব্রেরি থেকে দেখবে, এবং আজকে যদি সময় হয় তাহলে আজকেই দেখবে যে ওরা রিনি টেস্টে এক পাশের কান এক পাশের কান বন্ধ করতে বলেছে কিনা। যদি দেখে বলোনি, যদি দেখো যে সেটা বলেনি, তাহলে বুঝতে হবে যে আমি যেটা তোমার এই বইটা থেকে যেটা পড়লাম সেটাই পারফেক্ট আছে, বা আমাদের নলেজই পারফেক্ট আছে। আর যদি সেটা হয় তাহলে আমাকে জানাবে যে স্যার বইটায় এরকম লেখা আছে। তারপর তোমার হচ্ছে ওয়েবার টেস্ট হলো, তারপরে সোয়াবাক টেস্ট আছে আরেকটা, এখানে দেওয়া নেই। এই যে SCH, এই জায়গাটা পড়ো, এইটা ওই বইটা রাখো, এই যে হ্যাঁ, এই জায়গাটা
এই সোয়াবাক টেস্ট, এটা পড়ো, SCH, হ্যাঁ জোরে পড়ো। এটা দেখে নাও, সোয়াবাক টেস্ট তোমাদের থিওরি বইয়েও দেওয়া আছে। এটা হচ্ছে কম্পেয়ার করা যায়, এটা আরেকটা মানে একাধিক টেস্ট না করে তো সিদ্ধান্তে আসা যায় না, এবং এটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করতে গেলে কী করবো তুমি ভালো করে শুনে রাখো। এটা আমি বাজিয়ে তোমার কানে রাখবো, কানের পেছনে রাখবো, তুমি যখন শুনতে পাবে না বলবে অথবা আঙুল তুলবে, আমি সঙ্গে সঙ্গে আমারও কানের পেছনে রাখবো, আমি শুনতে পাই কি পাই না সেটা আমি দেখতে পারবো। আমিও পাচ্ছি না, আমিও কিছু পাচ্ছি না সেরকম। এইবার মনে করো কন্ডাক্টিভ ডেফনেস হলো, তুমি কানটা বন্ধ করো, হ্যাঁ এইবার আমি বাজিয়ে আমার কানে রাখবো, যখন আমি শুনতে পাবো না তোমার কানে রাখবো, তুমি শুনতে পাও কিনা বলবে। শব্দ পাচ্ছ তো? হ্যাঁ দেখেছ, এটাই বলেছে এখানে। তার মানে কন্ডাক্টিভ ডেফনেস হলে পরে আমি যখন শুনতে পাচ্ছি না তখনও শুনতে পাচ্ছি, হ্যাঁ কারণ তার মানে ভাইব্রেশন কমে গেছে, ইন্টেন্সিটি কমে গেছে, তৎসত্ত্বেও শুনতে পাচ্ছি। আবার করছি, কানটা বন্ধ করো, তাহলে এইভাবে কন্ডাক্টিভ ডেফনেস, পারসিভ ডেফনেস তুমি পার্থক্য, অন্তত কন্ডাক্টিভ ডেফনেসে তুমি পার্থক্য করতে পারবে। এটা হচ্ছে সোয়াবাক টেস্ট, কম্পেয়ার করতে হবে দুজনের ভিতরে, এটাও এক ধরনের টেস্ট হবে। হ্যাঁ তারপরে কী লেখা আছে? অ্যাবসলিউট বোন কন্ডাকশন, ওইটা থাক, ওইটা তোমরা সকালে বইটা দেখে নিও, তোমাদের এটা কেউ জিজ্ঞাসা কত করবে না। হ্যাঁ তারপরে ভেস্টিবুলার ফাংশন টেস্ট আছে না? নেই? হ্যাঁ ভেস্টিবুলার ফাংশন টেস্টটা পড়ো, এটা তো আছে, তুমি বইটা এখানে রাখো, আমি ঠিক জায়গায় দেখিয়ে দেবো। আনস্টেডিনেস, লিশন মানে কোনো অসুবিধা থাকলে সেটাতে, তেমন একটা স্ট্রেট লাইন আছে, তুমি একটু পিছিয়ে যাও, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা বরাবর এখানে বলেছি চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে দেবে, লাইনটা দেখতে পাবো না, তাই চোখ এখানে বন্ধ করার কোনো জাস্টিফিকেশন নেই, বুঝতে পেরেছো? বইগুলো যখন ভালো করে পড়বে তখন দেখবে যে কিছু কিছু জায়গায় আছে জাস্টিফিকেশন খুব একটা নেই, কাজেই তখন তোমার কমন সেন্স বা অন্যান্য ওই সময় একাধিক বই তোমার দেখে নিতে হয়। তুমি নিজের চেষ্টা করে দেখবে যে তুমি সেক্ষেত্রে তুমি লাইনটা দেখতে পাচ্ছ না, তাহলে তুমি সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। আর এটা তো তোমার ভীষণের টেস্ট নয়, এটা অন্য সিস্টেমের অন্য প্রপার্টিস টেস্ট। কাজেই এখানে মনে করো আমি এইভাবে যদি হাঁটতে চাই, আমার পায়ে ব্যথা ট্যাথা আছে, এরকমভাবে আমি হাঁটতে পারছি, এরকমভাবে হাঁটতে পারছি, আমি দেখতে না পাই তাহলে আমি কী করে হাঁটবো ভালো করে? হ্যাঁ তুমি হাঁটো এরকমভাবে, দেখলে আমি যেভাবে হাঁটলাম, দেখো, হ্যাঁ 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 চোখ খুলে যাও, হাঁটো, তাহলে তুমি দেখবে কী করে? বুঝতে পারছি, চোখ বন্ধ করে কি হাঁটতে পারবে না? ভালো করে হাঁটতে পারবে না, একটা লাইন যদি থাকে চোখ বন্ধ করলে ভালো করে, তাই চোখ বন্ধ করার খুব একটা জাস্টিফিকেশন নেই চোখ, আর যদি তার সত্যি প্রবলেম থাকে তাহলে হাঁটতেই পারবে না। দেখো আর এই বইটাতে দেখো এই রমবার্গের টেস্ট রয়েছে, ক্যালোরি টেস্ট, এগুলি সম্বন্ধে একটুখানি তোমার জানতে হবে। এই যে অডিওমেট্রি এখানে ছবি রয়েছে, টেস্ট বইয়ে তোমার দেখবে, এই যে হাউ টু টেস্ট ভেস্টিবুলার ফাংশন, এই জায়গাটা থেকে, এই যে হাউ টু টেস্ট ভেস্টিবুলার ফাংশন, জোরে পড়ো। ভার্টিগো, নিস্ট্যাগমাস, নিস্ট্যাগমাস মানে হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দি আইবল, ইনভলান্টারি টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দি আইবল, এটা হচ্ছে নিস্ট্যাগমাস। যেমন মনে করো এই যে আমি দুটো আঙুলের দিকে এই তাকাচ্ছি, আইবলে কুইক মুভমেন্ট হচ্ছে না সেটা, হ্যাঁ এইটাকে হচ্ছে কুইক মুভমেন্টটা দিয়ে বোঝা যায়। হ্যাঁ কুইক মুভমেন্টটা হচ্ছে ব্রেন স্টেমের একটা সেন্টার দিয়ে হয়, কিন্তু সেটা ভেস্টিবুলের সঙ্গে যোগ নেই। কিন্তু ভেস্টিবুলের কার যোগ আছে? ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স। যেমন মনে করো আমি আঙুলটা দেখছি, এই আঙুলটা দেখে আঙুলটা দেখতে এই মাথাটা ঘোরাচ্ছি, দেখবে যেদিকে মাথা ঘোরাচ্ছি বিপরীত দিকে চোখটা ঘুরছে, নিশ্চয়ই লক্ষ্য করেছো। আবার করার পরে এই যে আমি এরকমভাবে ঘুরছি, আবার আইবলটা আবার ফিরে আসে, কুইক ফিরে আসে, এই কুইক ফিরে আসাটাই হচ্ছে আমরা রেকর্ড করি। কিন্তু স্লো মুভমেন্ট যেটা হচ্ছে, স্লো মুভমেন্ট আইবলটা যে অপোজিট সাইডে হচ্ছে, সেটা হচ্ছে
এটা বলছে ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স। এর উদ্দেশ্য হচ্ছে যে রেটিনাতে যে ইমেজটা সেটা যেন স্টেডি থাকে। এটা হচ্ছে ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স। সব লেভেলেই হতে পারে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ব্যাপার। আর যে কিন্তু এটার পরীক্ষাটা যে কুইক মুভমেন্টটা দিয়ে টেস্টটা করা হয়, টেস্টার মানে হয় মানে ডিটেক্ট করা হয়, কিন্তু কুইক মুভমেন্টটা ব্রেন স্টেমের একটা নিউক্লিয়াস দিয়ে হচ্ছে, সেটা ঠিক ভেস্টিবুলার দিয়ে সেমি সার্কুলার ক্যানেল বা এগুলো দিয়ে হচ্ছে না, বুঝতে পারছো? কিন্তু টেস্টটা যখন রিপোর্ট করা হয় তখন কুইক কম্পোনেন্ট দিয়েই সেটা রিপোর্ট করা। তারপরও হ্যাঁ, নম্বর সাইড সোয়ে, SWA সোয়ে মানে মানে হেলে পড়া। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি আরেকবার পড়ো, তারপরে ভালো করে শুনে নাও কি বলেছে। তুমি এখানে দাঁড়াও, এই যে এভাবে স্বাভাবিক দাঁড়িয়েছে, ব্যবধান রেখে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার দুটো পা কাছাকাছি এভাবে দাঁড়াও। এই যে যখন দাঁড়াতে পেরেছে, এটাতে দাঁড়াতে পেরেছে মানে তার মানে কি তার ব্যালেন্স মোটামুটি নর্মাল আছে। এবং যদি ভেস্টিবুলার অ্যাপারেটাসে রোগ থাকতো তাহলে সেভাবে দাঁড়াতেই পারতো না, মাথা ঘুরে পড়ে যেত, বুঝতে পারছো, একদিকে পড়ে যেত। এই দাঁড়াতে পেরেছে। এবার চোখ বন্ধ করো, এই চোখ বন্ধ যদি করার ফলে যদি দেখা দাঁড়িয়ে যেই চোখ বন্ধ করলো এরকম হেলে যাচ্ছে, চোখ বন্ধ করেছে হেলে যাচ্ছে, তখন এর জন্য গার্ড রাখতে হবে, সে যদি না পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ধরতে হবে। যদি পড়ে যাচ্ছে কেন, কারণ সে ওই যে দাঁড়াতে পেরেছে, তাকিয়ে দাঁড়াতে পেরেছে, সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে তার আছে, ভেস্টিবুলার ফাংশন মোটামুটি ওকে আছে। যে চোখ বুঝলেই যখন পড়ে যেতে চাইছে তার মানে কি সেন্সরি যে ইনফ্লুয়েন্সগুলো সেটা আসছে না, ভীষণটা সেখানে তাকে হেল্প করছে না, ভীষণটা তাকে হেল্প করছিল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ভেস্টিবুলার সিস্টেমের ব্যাপার নয় এটা। তার মানে ভীষণটা তাকে হেল্প করছে না বলে যে অন্যান্য যে প্রপ্রোসেপটিভ ইম্পালস যেটা জয়েন্টে মাসেলে এইসব জায়গা থেকে আসছে সেটা থাকছে না, এবং যার ফলে এরকম হতে পারে। কাজে এই প্রবলেম যদি থাকবে তাদের সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষে রাত্রিবেলা করা, রাস্তায় হাঁটা অসুবিধা হয়ে পড়বে, কারো সাহায্য ছাড়া একা একা কোনো জায়গায় বেরোনো অসুবিধা হয়ে পড়বে। বসো। হ্যাঁ, প্রপ্রোসেপটিভ সেন্সেশন আছে না, জয়েন্ট সেন্স, মাসেল সেন্স, পজিশন সেন্স, এই সমস্ত আছে, এগুলো সেন্সরি সিস্টেম। হ্যাঁ, না, এটা তোমার তো ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য চেষ্টা করছে। চোখ যখন খুলে থাকছে তখন ভীষণের সাহায্যে সে ভলান্টারিলি ব্যালেন্সটা রেখেছে, তাই ভীষণটা হলে পরে তার সেই ব্যালেন্সটা রইল না, কাজেই সেন্সরি পার্টটা সেক্ষেত্রে মানে অ্যাডিকুয়েট হবে না, ভীষণ তাকে গাইড করছে। তারপরে সেই ইনএডিকুয়েট হলো ভিজুয়াল ইসের সাহায্যেই সে ভলান্টারিলি সেই মাসেলগুলোকে ঠিক মতো রাখতে পেরেছে। তার তো ব্রেনের অন্য জায়গায় ডিফেক্ট নেই, তো সেরিবেলামে ডিফেক্ট নেই, বেজাল গেংলিয়া বা কোনো জায়গায় ডিফেক্ট নেই, তাই সে ভীষণ দিয়েই অনেকটা পজিশন সেন্স সেটাই করতে পারে, গেট ঠিক মতো রাইটিং রিফ্লেক্স বা এগুলো জায়গায় তুমি পড়বে তখন কীভাবে ছোটো খাওয়া হয়। তারপরে পড়ো, তারপরে আর কি আছে। হ্যাঁ, বানান কি, হ্যাঁ হ্যাঁ, বেড়ানি, বানান কি লিখেছে, ক্যালোরিক টেস্ট এখানে পড়ো কি লিখেছে। হ্যাঁ, নসিয়া, হ্যাঁ, নসিয়া মানে কি, বমি ভাব, বুঝতে পারছি। তাহলে পরে সেই ক্ষেত্রে এই যে এখানে আছে, এই যে সেমি সার্কুলার ক্যানেল আছে, এটা হচ্ছে সুপিরিয়র সেমি সার্কুলার ক্যানেল, আর এটা হচ্ছে তোমার পোস্টিরিয়র অথবা অ্যান্টেরিয়র পোস্টিরিয়র, আর এটা হচ্ছে ল্যাটারাল। এখন ল্যাটারাল দিয়ে টেস্টটা করা হয়, হ্যাঁ করা হয়, এবং এর ভিতরে ওই ক্রিস্টা অ্যাম্পুলারিস আছে, ক্রিস্টা অ্যাম্পুলারিসের ভিতরে একটা কুপুলা থাকে, CUPULA, কুপুলা একটা এরকম ট্রায়াঙ্গুলার একটা পিরামিডাল শেপের স্ট্রাকচার থাকে, বুঝতে পারছো, এবং তার ভিতরে যে ফ্লুইড থাকে, এবং ওই মুভমেন্টের সঙ্গে সঙ্গে সেই কুপুলার মুভমেন্ট হয়, এবং কুপুলার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে থাকে তোমার সেইগুলো মানে সেন্সরি ফাইবার্স, এবং মিড লাইনের দিকে যখন কুপুলা শিফট করে তখন সেই সাইডে পজিটিভ, মানে সেই সাইডে অ্যাক্টিভ আছে, অপোজিট সাইডটা সেখানে ইনহিবিটেড হয়,
একটা সাইড স্টিমুলেটেড হয় আর একটা সাইড ইনহিবিটেড হয়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, রাফ কাগজ আছে, বাজে কাগজ আছে যেটা ক্ষতি হবে না, এরকম দাও তো। মানে আমি ছবিটা যে আঁকবো আর কি, তোমাদের মূল্যবান কি জিনিস তো। হ্যাঁ, একটা পেন দাও। হ্যাঁ, এত সাদা, শুধু সুন্দর সাদা কাগজ নষ্ট হতে পারে তোমাদের। তোমার মনে করো এই যে মিরার ইমেজ, এটা হচ্ছে মিড লাইন। এই যে আমি যদি এর দেখি, তাহলে পরে একজন যদি সামনে থাকে, তাহলে পরে এটা রাইট সাইড, এটা লেফট সাইড, আমি এটা ধরলাম। রাইট সাইড লেফট সাইড, এটা হরিজন্টাল সাইনুসয়েডাল কারেন্ট, এটা হচ্ছে তার অ্যাম্পুলা। অ্যাম্পুলার ভিতরে এরকম রয়েছে, এই যে এরকম একদম উপরে নিচে গিয়েছে এবং কভার করে রেখে দিয়েছে, সেপারেট করেছে। এটা হচ্ছে কিউপিউলা। কিউপিউলা কিউপিউলা যখন মিড লাইনের দিকে যাবে তখন সেটা পজিটিভ হবে, আর যখন বিপরীত দিকে যাবে তখন সেটা ইনঅ্যাক্টিভ হবে। এর জন্য রোটেশন দিয়ে, ব্যারানিস চেয়ার দিয়ে রোটেশন দিয়েও দেখানো যায়। হ্যাঁ, কিন্তু সেটা দেখাতে গেলে পরে, তো বলতে গেলে পরে অনেক সময় চলে যাবে, আর তোমাদের এই বেসিক জিনিসটা পড়া নেই, সেই জন্য বৃথা সময় নষ্ট হবে। কিন্তু আমি যেটা বলবো সেটা ক্যালোরিক টেস্ট এটা দিয়ে বুঝতে পারবে। এখন মনে করো যে তোমার একটা লোককে যদি বসানো যায়, যেমন হ্যাঁ, তুমি একটুখানি শুয়ে পড়তে, এখানে একটুখানি শুয়ে পড়ো, একটুখানি। এই যে তুমি আমার হাতের উপর ছেড়ে দেবে। হ্যাঁ, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ হাতের উপর ছেড়ে দাও। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল যখন থাকছে তখন এই ক্ষেত্রে সেমিসার্কুলার ক্যানেল এবং একটা মিরর ইমেজ, এবং সেটা ভার্টিক্যাল লেভেলে চলে আসছে। এখন এই অবস্থায় রেখে আমি যদি কানের মধ্যে 7 ডিগ্রি সেন্টিগ্রেড কম দেই, যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যদি ওয়াটার বা নর্মাল স্যালাইন দিই, তাহলে পরে দেখা যাবে যে সেক্ষেত্রে চোখের মধ্যে স্পন্টেনিয়াসলি এই নিস্টাগমাস দেখা যাবে। সেটার ডিরেকশন আছে, ডিউরেশন আছে। সাধারণত 2 থেকে 2 মিনিটের মতন সেই নিস্টাগমাসটা হবে। সেটা নির্ভর করবে আমি ঠান্ডা জল দেবো না গরম জল দেবো, তারপর 7 ডিগ্রি করে বেশি কম। এখন এই যে ছবিটা আমি আঁকছি, এটা তুমি দেখতে পাবে। মনে করো আমি এখানে কোল্ড দিচ্ছি, এই যে এখানে আমি এই যে রাইট সাইডে রাইট ইয়ারের ক্ষেত্রে আমি কোল্ড সলিউশন দিচ্ছি, কোল্ড মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 250 ml মতো ফ্লুইড যখন আমি এক্সটার্নাল ইয়ারে দিচ্ছি, তখন কি হবে, তখন মনে করো এখানে আমি কোল্ড দিয়ে এটাকে নেগেটিভ, মানে এর যে মুভমেন্টটা যেটা হচ্ছে সেটা সেক্ষেত্রে এই যে মুভমেন্টটা এরকমভাবে হবে। আলটিমেটলি কোল্ড মানে হচ্ছে ওয়ার্মে হচ্ছে স্টিমুলেশন, আর কোল্ডে ইনহিবিশন, এটা ধরে নেবে। কাজেই এই সাইডটা ইনহিবিটেড হচ্ছে, এই সাইডটা ইনহিবিটেড হচ্ছে। তাহলে এই সাইডে ইনহিবিটেড হলে পরে লেফট সাইডটা তোমার এখানে স্টিমুলেটেড হচ্ছে। হ্যাঁ, হলে পরে একটা স্লো মুভমেন্ট এরকম দিকে হবে, লেফট টু রাইট একটা স্লো মুভমেন্ট হবে। এটা আমরা রেকর্ড করছি না, কিন্তু কুইক মুভমেন্টটা এইদিকে হচ্ছে, কুইক মুভমেন্ট 2 মিনিট ধরে কুইক মুভমেন্টটা হবে নিস্টাগমাস। এই যে মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে হচ্ছে। এবার জিনিসটা বুঝতে পেরেছো? এই যে মিরার ইমেজ, এটা হচ্ছে হরিজন্টাল সেমিসার্কুলার ক্যানেল। এখানে কোড স্যালাইন দিয়েছি, এক্সটার্নাল ইয়ারের ছবি আঁকার দরকার নেই, বুঝতে পারবে। দিলে পরে এর যে কনভেকশন কারেন্ট হবে, কনভেকশন কারেন্ট হওয়ার ফলে এই কুপুলাটা এইদিকে চলে আসবে। তার মানে এখানে নেগেটিভ হবে। মানে কোল্ড মানে কমন সেন্সে মনে হচ্ছে কোল্ড মানে নেগেটিভ, কোল্ড মানে সেটা ইনহিবিশন হবে। তাহলে অপোজিট সাইড সেটা স্টিমুলেশন হবে। কম্পারেটিভলি স্টিমুলেশন হলে, তাহলে যদি লেফট সাইডে স্টিমুলেশন হয়, তাহলে টুয়ার্ডস দি রাইট সাইড একটা স্লো মুভমেন্ট হবে। এটার জন্য হওয়ার জন্য ব্রেন স্টেম থেকে যে মুভমেন্ট হবে, কারেক্টিভ মুভমেন্ট, যে নিস্টাগমাস যেটা আমরা রেকর্ড করব, সেটা হচ্ছে ফ্রম রাইট টু লেফট হবে। আবার এই ছবিটা আরেকটা ছবি এখানে পাশে এঁকে দেখিয়ে দিচ্ছি। এই যে কুপুলা, এটাও রাইট লেফট। এখন রাইটে যদি আমি ওয়ার্ম ওয়াটার দিই, এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার দিচ্ছি, দিলে পরে কি হবে, এর তুলনায় এর স্টিমুলেশন হবে। জলটা নিচ থেকে গিয়ে উপরে উঠবে,
তারপরে এটার এইদিকে মুভমেন্ট হবে, মানে এটা স্টিমুলেশন হবে। তারপরে এর একটা স্লো মুভমেন্ট যেটা এখান থেকে তৈরি হচ্ছে, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্সটা, এবং সেই স্লো মুভমেন্টটা এই দিকে হবে, এই পাশে লেফট সাইডে হবে। আর যেটা রেকর্ড করব সেইটা এই দিকে হবে, লেফট টু রাইট হবে। বুঝতে পারছো? তাহলে কি হলো, যখন আমি কোল্ড দিলাম তখন এই মুভমেন্টটা রাইট টু লেফট হচ্ছে, মানে অপোজিট যাচ্ছে। আর ওয়ার্ম যখন দিলাম, যেটা আমি রেকর্ড করছি, যেটা মানে এই কুইক মুভমেন্টটা নিস্টাগমাস, সেটা হচ্ছে তার দিকে যাচ্ছে। সেভাবে কাউজ দিয়ে মনে রাখতে হয়, COWS, কোল্ড অপোজিট ওয়ার্ম সেম। বুঝতে পেরেছো? কোল্ড অপোজিট ওয়ার্ম সেম, এটা দিয়ে মনে রাখতে হয়, এটা দিয়ে মনে রাখতে হয় কাউজ। এবং যদি মনে করো এই সাইডে যদি তার ড্যামেজ থাকে, তুমি কোনো রেসপন্স পেলে না। তুমি যদি এখানে যদি কোল্ড যদি ড্যামেজ থাকে, তাহলে তুমি কী করে রেসপন্স পাবে? কারণ এ কার সঙ্গে কম্পেয়ার করবে? তারা তো এমনি নিস্টাগমাস থাকতে পারে, কিন্তু এই টেস্ট দিয়ে বুঝতে পারবে না। এই জন্য তোমার দুটো কানেই দুপাশে তোমাকে পরীক্ষা করতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে কোন সাইডে ক্যানাল প্যারাসিস থাকতে পারে, কোন সাইডে ক্যানাল প্যারাসিস থাকতে পারে। তার ডিউরেশন দেখতে হবে, তার ম্যাগনিটিউড দেখে সেটা করবে। বুঝতে পারছেন? কোল্ড অপোজিট ওয়ার্ম এইভাবে। আর মুভমেন্ট যখন হবে সেখানেও তোমার বইয়ে দেওয়া আছে, সময় অনেক চলে যাবে, ওগুলো নিজেরা পড়ে বুঝতে পারবে। এই হচ্ছে। আর তোমার আর যেটা তোমার এই না পেন কারিকা, বুঝতে পেরেছো জিনিসটা? দেখেছিলে ছবি? না, এটা কার ওকে দেখা যায় না, থাক, ও প্লাস্টিকের জিনিস নষ্ট হয় না, তুলে রাখো, তুলে নাও। ওটা কোথায় পড়ে গেছে? অনেক দূরে পড়েছে। হ্যাঁ, যা। তাহলে এবার তোমাদের এটা হলো, এবার বুঝতে পারছো ভেজিটেবল ফাংশন। আর কিছু আছে ভেজিটেবল ফাংশন টেস্ট এখানে দিয়েছে? ওই যে ব্যারানিস চেয়ার দিয়ে হয়, ব্যারানিস চেয়ার মানে বসিয়ে দিয়ে ঘোরাবে, হ্যাঁ, ঘোরালে পরে কি হবে সেটা ফিচার হবে। তারপরে যখন ঘুরতে শুরু করলো তখন সেম সাইডে হবে নিস্টাগমাস। যখন চোখ ইউনিফর্মলি ঘুরছে তখন তো আর অ্যাক্সেলারেশন নেই, তখন আবার কুপুলা ঠিক জায়গায় ফিরে আসবে। আবার যেই থামবে তখন চোখ খুললে দেখা যায় নিস্টাগমাস দেখা যাচ্ছে, কিন্তু অপোজিট সাইডে দেখা যাবে। ব্যারানিস চেয়ার টেস্ট দিয়েও করতে হবে। যদি একটা সাইডে ক্যানাল প্যারাসিস থাকে, উইকনেস থাকে, তাহলে পরে সেখানে সেরকম নিস্টাগমাস আসবে না, তখন উল্টো দিকে ঘোরাতে হবে, চেয়ারে বসিয়ে তাকে ঘোরাতে হবে। বুঝতে পেরেছি? ঘোরাতে হবে, ঘোরানোর সময় যেদিকে থাকবে তখন দেখা মুশকিল, তবে তোমার চোখ বন্ধ করে থাকবে, তাকে ঘোরানো হলো ক্লকওয়াইজে, এরকমভাবে তুমি ঘোরালে, ঘুরিয়ে যেই থামাবে তখন দেখবে অপোজিট সাইডে তার নিস্টাগমাস পাওয়া যাবে। তখন চোখটা খুললে পরেই দেখবে যে অপোজিট সাইডে নিস্টাগমাস পাওয়া যাচ্ছে। সেভাবেও টেস্ট করা যেতে পারে। এটা ভেস্টিবুলার ফাংশনের টেস্ট করা হয়। সাধারণত স্ট্রেট লাইনের উপর হাঁটতে বলা হয়, রমবার্গের টেস্টটা করা হয়। রমবার্গ টেস্ট করতেই পারবে না যদি তার থাকে। তারপরে ক্যালোরিক টেস্ট বা এইগুলো তোমাদের, আমি এটা মোটামুটি বুঝতে পারলে, এবার বাড়িতে গিয়ে পড়লে পরে এটা আরও দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে তাহলে এই অবধি থাক।